ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকেই আসলে প্রবলেম ফেস করেন এই নেম ম্যাচিং। তো নেম ম্যাচিং এর জন্য আসলে কিভাবে সলভ করলে আমি সব থেকে বেটার রেজাল্ট হবে এবং খুবই দ্রুত আমি অ্যান্সার বের করতে পারবো, সেই টিপস এন্ড ট্রিক্স নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন টিপস নাম্বার ওয়ান, সেটা হচ্ছে প্যাসেজের নাম বা টাইটেল, এটা সবার আগে পড়তে হবে। তো প্যাসেজের নামটা যদি আপনি না জানেন না, তাহলে কিন্তু নেম ম্যাচিং করতে পারবেন না। তো নেম ম্যাচিং করার ক্ষেত্রে এই কয়েকটা কথা সব সময় মনে রাখবেন। দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে টিপস নাম্বার টু, সেটা হচ্ছে নেম ম্যাচিংটা প্যাসেজের কোন জায়গা থেকে আসছে সেই জিনিসটা আগে বের করার কোনো দরকার নাই। মানে নেম ম্যাচিং, আপনি ধরেন একটা প্যাসেজ টু অথবা থ্রিতে আমার সেই নেম ম্যাচিংটা আসছে, কিন্তু সেইটার নেম ম্যাচিংটা দেখা গেল যে প্যাসেজের হচ্ছে প্রথমে আসলে ইনফরমেশন ম্যাচিং, দেন তারপরে আসলো নেম ম্যাচিং, লাস্টে আসলো ধরেন সামারি। তো আমি নেম ম্যাচিং কখনোই সবার আগে করব না। তো নেম ম্যাচিং সলভ করার সময় কখনোই সবার আগে করা যাবে না। প্যাসেজ ই আসুক না কেন, যেই প্যাসেজই আসুক না কেন, নেম ম্যাচিং সবার আগে নেম ম্যাচিং সলভ করা যাবে না। তো নেম ম্যাচিংটা সলভ করতে হবে কখন? পরে সলভ করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? ওকে। তো তাহলে নেম ম্যাচিংটা কেন পরে করতে হবে? কারণ নেম ম্যাচিংটা পুরো প্যাসেজ থেকে হবে, এবং নেম ম্যাচিংটা এমন হইতে পারে প্যাসেজের এক নাম দুই তিন জায়গায় থাকতে পারে। যখন আপনি এই নামটা দুই তিন জায়গায় আছে, আপনি প্রথমেই যদি নেম ম্যাচিং সলভ করতে যান, আপনি বিভিন্ন প্রবলেম ফেস করতে পারেন, অথবা আপনার অনেক বেশি সময় লাগবে। তো এই যে সময়টাকে মেনটেন করার জন্য এবং খুবই অল্প সময় অ্যান্সার করার জন্য, প্যাসেজটা যদি একবার আগে পড়া থাকে আপনার, তাহলে নেম ম্যাচিং খুব দ্রুত মেলাইতে পারবেন। তাই বলবো নেম ম্যাচিং করতে হবে আপনার সবার আগে। নেম ম্যাচিং করা যাবে না, অন্য আইটেম গুলা করে দেন তারপরে নেম ম্যাচিং করতে হবে। এই কথাটা আপনার সময় বা টাইম ম্যানেজমেন্ট করতে অনেক বেশি হেল্প করবে। এবার আসেন, নেম ম্যাচিং সলভ করতে হয় ব্লক থিওরিতে ফেলে। ব্লক থিওরি হচ্ছে সব থেকে উপকারী একটা জিনিস, এবং এই থিওরিটা যদি আপনি জানেন বা বোঝেন, তাহলে নেম ম্যাচিং আপনার কাছে পুরো পানির মতো হয়ে যাবে। ব্লক থিওরিটা হচ্ছে আপনার দুইটা ভাবে কাজ করে ব্লক থিওরিতে। একটা হচ্ছে প্রশ্নটার বাংলা মিনিং শর্টে পাশে যদি আমি একটু অ্যানালাইজ করে রাখতে পারি যে আসলে এই প্রশ্নটা এক্স্যাক্টলি কাকে বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে, খুবই ছোট করে যদি পাশে আমি একটু লিখে রাখতে পারি, অথবা কিওয়ার্ডটাকে যদি সুন্দর করে ফাইন্ড করে নিতে পারি, সেটাই হচ্ছে আমার ব্লক থিওরির প্রথম কাজ। আর দুই নাম্বার কাজ হচ্ছে প্রশ্নের ভাইবটা। আমার যে স্টেটমেন্ট গুলা থাকে, কোশ্চেন্স এর যে স্টেটমেন্ট গুলা থাকে, নিচে থাকে নেম, উপরে থাকে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট গুলার বাংলা মিনিংটা পাশে লেখার পাশাপাশি ছোট করে দেন ওইটা পজিটিভ সাইডকে ইন্ডিকেট করে অথবা নেগেটিভ সাইডকে করে কিনা, এই জায়গাটাকে চিহ্নিতকরণ করাটাই হচ্ছে ব্লক থিওরির অন্যতম উদ্দেশ্য। তাহলে দুইটা জিনিস আমরা ব্লক থিওরি থেকে বুঝলাম। একটা হচ্ছে প্রশ্নটাকে ভালো করে বোঝা, প্রশ্নের কিওয়ার্ড গুলো ফাইন্ড করা, অথবা ছোট্ট করে পাশে বাংলায় লেখা, দেন সেটাকে পজিটিভ ভাইবে দিচ্ছে নাকি নেগেটিভ ভাইবে দিচ্ছে, এই দুইটা জিনিস ব্লক থিওরির মাধ্যমে আমি ক্লিয়ার হতে পারবো। তো এই দুইটা জিনিস যদি প্রশ্নটাকে আমরা নিয়ে করতে পারি, অথবা স্টেটমেন্টটাকে যদি এইভাবে আমরা অ্যানালাইজ করতে পারি, তাহলে আমি প্রশ্ন 100-তে 100 বুঝবো, এবং কোন জায়গায় সেটার উত্তর মিলবে না মিলবে সেই জিনিসটা আমি খুব দ্রুত বের করতে পারবো। তো এই টাইপ থ্রিটাই হচ্ছে আমার সব থেকে যুগোপযোগী আমার রুলস, এবং এই রুলস দিয়ে আমি সহজে অ্যান্সার বের করবো, এবং কোন অ্যান্সারটা রাইট সেটা আমি 100-তে 100 বুঝবো। দেন হচ্ছে লিস্ট অফ হেডিং এর যে নিয়মগুলো আছে, প্যাসেজ পড়ার নিয়ম, সেই নিয়মগুলো যদি আমি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমি 100-তে 100 নেম ম্যাচিং মিলাই ফেলতে পারবো। নেম ম্যাচিং খুবই সহজ জিনিস, এইটা টিপস এন্ড ট্রিক্স যদি ঠিক মতো অ্যাপ্লাই করা যায়, তাহলে নেম ম্যাচিং পানির মতো। তো এখন আমরা চলে যাব নেম ম্যাচিং এর ক্ষেত্রে। আমরা ছোট্ট একটা সলভ দেখাবো। আমরা এই সলভটা দেখলে বুঝতে পারবেন নেম ম্যাচিং কতটা সোজা আসলে। ক্যামব্রিজ 18-কে দেখেন, প্যাসেজকে না পড়ে কিভাবে সলভ করে ফেলি খুব দ্রুত নেম ম্যাচিং এর। এমন দেখুন, আমরা এই প্যাসেজটাকে এখন সলভ করার চেষ্টা করব, এই নিম্যাসিংটাকে সলভ করার চেষ্টা করব শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স দিয়ে। কত দ্রুত করে সেটা একটু দেখেন। তো আমরা নেম ম্যাচিং করার ক্ষেত্রে আরো কিছু অ্যাডিশনাল রুলস আমি এখন বলবো। সেটা হচ্ছে এই দেখেন, এখানে যদি কখনো আপনার এনবিটা থাকে, তো এনবি থাকলে আপনি এটা এনবিটা একটু পড়ে নেবেন। এনবিতে কি আছে? এনবিতে যদি থাকে এনি লেটার মোর দেন ওয়ান্স, এখানে তাহলে বুঝতেই পারবেন যে যে কোনো এখানে যে কোনো একটার উত্তর কি আছে? ডাবল আছে। তার মানে একটা নামে যে কোনো দুইটার উত্তর আছে। হয়তো 18 এবং হচ্ছে আমরা যদি ধরি 19 নাম্বারটা এবং 21 নাম্বার, এই দুইটার উত্তরই কার আছে? হয়তো এতে আছে, অথবা বিতে আছে, অথবা কি সিতে আছে। তো ব্যাপারটা এইটাই যে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর একটা নামে আছে, এটা বুঝলাম কিভাবে? এনি লেটার মোর দেন ওয়ান্স দিয়ে। তো এইটা আপনার, আপনি যখনই নেম ম্যাচিং করবেন সবার আগে দেখবেন এই জিনিসটা আছে কিনা, এমবি তে দেওয়া আছে কিনা এনি লেটার মোর দেন ওয়ান্স। যদি এই জিনিসটা দেওয়া থাকে, আপনি সাথে সাথে বুঝে যাবেন যে যে কোনো একটার উত্তর কিন্তু দুইটা আছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে।
এখন আসেন একটা পরিসংখ্যান মিলাই। আইএলস হচ্ছে ম্যাথ, ম্যাথের মতো আইএলস কে সলভ করতে হবে, ম্যাথের মতো পরিসংখ্যান মিলিয়ে মিলিয়ে করতে হবে, তাহলে দেখবেন যে কত দ্রুত অ্যান্সার বের করে ফেলতে পারেন। দেখেন এখানে তিনটা কোশ্চেন আছে, এখানেও তিনটা কি আছে, আমার টোটাল হচ্ছে নেম আছে। একটা নামে যদি আমার কি হয়, একটা নামের মধ্যে ধরেন হচ্ছে এ নাম্বারে আমার উত্তর আছে কি দুইটা, তাহলে একটা নামে আরেকটা নামে আছে আরেকটা, তাহলে আরেকটা তিনটা, আমার প্রশ্ন হচ্ছে তিনটা, তাহলে একটা নামে যদি দুইটা হয়, ধরেন এটাও এ এটাও এ, আর এটা পাইলাম বি, তাহলে সিতে কি কোনো উত্তর আছে? নাই। তাহলে যে কোনো একটা নামে কোনো উত্তরই নাই। তাহলে এটার পরিসংখ্যান আমি কি বুঝলাম, যে তিনটা নামের মধ্যে একটা নামে কোনো উত্তর নাই, আর একটা নামে আছে দুইটা, একটা নামে আছে একটা। তো এই অ্যানালাইসটুকু আমি কিন্তু বুঝে গেছি। যখন আমি এইটুকু বুঝে গেছি, আমি কিন্তু এখন দ্রুত অ্যান্সার বের করতে পারবো। এখন আমি চলে যাব নেম ম্যাচিং এর উত্তর খোঁজার জন্য। নেম ম্যাচিং এর উত্তর খোঁজার জন্য সবার আগে এই নামগুলোকে আন্ডারলাইন করতে হবে, নামগুলোকে সুন্দর করে আন্ডারলাইন করতে হবে। এখন এই নামগুলো প্যাসেজের কোন জায়গায় আছে সেটা আমি করব। আমি যদি দেখেন এই আইটেমের আগে আমার ইনফরমেশন ম্যাচিং আছে, আমি যদি ইনফরমেশন ম্যাচিংটাকে যদি কমপ্লিট করি, তখন আমি কিন্তু ইনফরমেশন ম্যাচিং এর সাথে এই নেমগুলোকে আমি দাগায় ফেলতে পারবো। তাহলে আমার এটা লোকেশন করতে আর নতুন করে সময় নষ্ট হবে না। তাই নেম ম্যাচিংটা সবসময় পরে করতে হবে। তাহলে নতুন করে আপনি কি করতে হবে না, আপনার লোকেশন করতে হবে না। তো এখন আমার তো আর এটা করার ওয়ে নাই, তো আমি এখন নতুন করে লোকেশন করি। তারপরে এটা যেমন মাঝে থেকে আসছে, তো আমি একটু দেখি যে এটা শেষের দিকে কোনো জায়গায় টিএসআই কার্ড পাই কিনা। একটু দেখি, জাস্ট নামটা বড় আছে, ইনশাল্লাহ পাবো। খুব এদিকে দেখতে পাচ্ছি না। এই দেখেন, এই তো পেয়ে গেছে টিএসআই কার্ড। দেখেন টিএসআই কার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি। যখন আমরা টিএসআই কার্ডটা পেয়ে গেছি, এখন আমাদের কাজ হচ্ছে এই টিএসআই কার্ড পাইলাম, এখন আসে পরেরটা আমি খুঁজি। এখন তিনটা নামই খুঁজতে হবে। এরপর দেখেন সাউথ ওয়েস্ট কার্ড এখানে আছে, শারদ কার্ড, এই তিনটা কার্ডই আমরা এখন খুঁজবো। তো এর পরেরটা আমরা দেখি কোথাও আছে কিনা। এই দেখেন পরের প্যারাতে আমরা পরেরটা পাচ্ছি, পরের প্যারাতে পাচ্ছি। তারপরেরটা এই দেখেন শ্যাডোড কার্ড, তিনটাই আমরা কিন্তু পেয়ে গেছি। এইটাই আমি খোঁজার চেষ্টা করতেছিলাম, আসলে আমরা তিনটা পাইছি কিনা। তিনটা প্যারার মধ্যে আমরা তিনটা কি পাচ্ছি, আমরা তিন ধরনের নাম নিয়ে আমরা কিন্তু পাচ্ছি। তো এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই প্রতিটা নেম, পড়ার নিয়ম হচ্ছে এই নামটা যে লাইনে আছে সেই লাইনটাই শুধু পড়া, অথবা এই নামকে ইন্ডিকেট করে যে ধরনের প্রোনাউন ইউজ করা হয়, যেরকম দিস, তারপরে যদি আমাদের ওইটা ইট, তো এই ধরনের কোনো প্রোনাউন যদি ওই নামকে ইন্ডিকেট করে বোঝায়, তাহলে সেই প্রোনাউন যুক্ত সেন্টেন্সটা পড়তে হবে, অথবা সেই নাম যুক্ত সেন্টেন্সটা পড়লেই উত্তর পাওয়া যাবে। কথাটা একেবারে স্পষ্ট কথা ভাই। নামযুক্ত সেন্টেন্সটা ক্লিয়ারলি পড়বেন, আর শুধুমাত্র এইটার যদি কোন ধরনের প্রোনাউন অথবা আমরা এইটাকে ইন্ডিকেট করে কোনো কিছু যদি বলে কোনো লাইনে, তাহলে সেই লাইনটাকে শুরু করতে হবে। বা এটার সাথে অ্যাড করে যদি কোনো লাইনকে এক্সপ্লেইন করতে যায়, তাহলে সেটাই পড়তে হবে। কিন্তু এটার ভবিষ্যৎ কোনো যুক্তি, অতীতের কোনো যুক্তি, অথবা এটার কোনো ভালো কিছু আছে কিনা, দিক আছে কিনা, নিজের কোনো রাইটারের যুক্তি থাকলে সেটা কাইন্ডলি পড়বো না, সেখানে উত্তর থাকবে না। তাহলে চলে যাই টিএসআই কার্ড। তো আমরা একটু দেখি যে টিএসআই কার্ডটা কোথায় আছে। এই তো টিএসআই কার্ড, টিএসআই কার্ড যুক্ত লাইনগুলো একটু পড়ি, দেখি কি কি আছে এখানে। তো এই জিনিসটা আমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে। তো এইটা পড়ার আগে এখন আমরা চলে যাব ব্লক থিওরি করতে। ব্লক থিওরি, এই যে 19 থেকে শুরু করে 21 নাম্বার যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলাকে এখন আমাদের করতে হবে ব্লক থিওরিতে ফেলতে হবে। ব্লক থিওরিতে কিভাবে ফেলবো, প্রতিটা কোশ্চেন থেকে মেইন ওয়ার্ডটা দাগাবো, অথবা পাঠ্য একটু ছোট্ট করে বাংলায় লিখবো এবং সাথে পজিটিভ নেগেটিভ ভাইবটা চিহ্ন দেবো। দেখেন এখানে বলছে রিমুভ ট্রিজ দ্যাট ডিজিজ, বিভিন্ন রোগ আক্রান্ত যে গাছগুলো আছে সেই গাছগুলোকে কাটা হচ্ছে। তাহলে কিওয়ার্ড দেখায় ফেলাম রিমুভ ট্রিজ অ্যান্ড ডিজিজ। এবার হচ্ছে এটা নেগেটিভ, তাই আমি পাশে একটু নেগেটিভ সাইন দিয়ে দিব। দেখুন এটা ব্লক থিওরিতে ফেলে দিলাম নেগেটিভ ব্লকে। এবার আসেন হচ্ছে জেনারেট ইনকাম, এখানে জেনারেটেড ইনকামের কথা বলছে অ্যাক্রস নাম্বার অফ ইয়ার্স। তারপরে বলছে ক্রিয়েট এ ফরেস্ট, এখানে বলছে ট্রিজ আর ক্লোজ ইন এজ, তার মানে দুইটাই হচ্ছে পজিটিভ ভাইবের দিচ্ছে, দুইটাই এক ধরনের ভাইব। দেখেন আমরা কিন্তু অলরেডি ব্লক থিওরির কাজ আমার শেষ, এখন যাব আমি খুঁজবো যে এইখানে কোনটার সাথে এই টিএসআই কার্ডটা মেলে, আমি সেটা এখন খোঁজার চেষ্টা করবো। তো টিএসআই কার্ডটা যদি আমরা একটু দেখি, যে কর্ড এটার নাম ফুল মিনিংটা আসলে লেখা ইউজ করছে এখানে, আর কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে পোর কোয়ালিটি যে ট্রি গুলো আছে সেটা, অথবা প্লান্ট মেটেরিয়ালস এটা নিয়ে কথাবার্তা বলছে, এটাকে কাট ডাউন করা হচ্ছে, মানে খারাপ কোয়ালিটির গাছগুলাকে, খারাপ কোয়ালিটির গাছগুলাকে। আচ্ছা, তো এটা নেগেটিভ ভাইব দিচ্ছে, দেখেন এটা কিন্তু একটা নেগেটিভ ভাইব দিচ্ছে, বাট এটা খারাপ কোয়ালিটির গাছ যেমন বলছে নেগেটিভ। তারপরে দেখেন হচ্ছে রিমুভিং ইনভেসিভ, দেখেন ইনভেসিভ প্লান্ট মাইট বি অ্যানাদার প্রাইমারি গোল অফ এ টিএসএ কোড। তো এখানে ক্লিয়ারলি বুঝাই যাইতেছে এখানে কি ইনভেসিভ প্লান্ট এন্ড হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পোর কোয়ালিটি ট্রিজ। তো একটা কথাই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে নেগেটিভ একটা পাইপ দিচ্ছে। এবার দেখে লাস্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইখানে নেগেটিভ ভাইবে যদি আমরা দেখি যে নেগেটিভ ভাইবে কোনোটা দিচ্ছে কিনা একটু দেখি আমরা।
নেগেটিভ ভাইবে কোনোটা দিছে কিনা। একটাই শুধুমাত্র নেগেটিভ ভাইবে দিচ্ছে, এই যে ব্লক থিওরি নেগেটিভ, কিন্তু সেটা বলছে ডিজিজের কথা। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এখানে ডিজিজের কথা বলছে। তো এই ডিজিজের কথা কি ওখানে আমি স্পষ্ট ভাবে বা কোনো সিনোনিম পেয়েছি? পাই নাই। তাহলে নেগেটিভ ভাইবে ডিজিজের কোনো কথা, মানে পোর কোয়ালিটি বলছে কিন্তু ডিজিজের কথা বলে নাই, তার মানে টিএসআই কাটে কোনো উত্তর নাই। টিএসআই কাটে কোনো উত্তর নেই, কারণ পজিটিভ ভাইবে এই দুইটাই তো আমার আর বলতেছে না, আমার বলতেছে নেগেটিভ। তাহলে আমার টিএসআই কাটে নেগেটিভ শুধু ডিজিজের সাথে মিলাতে হবে, ডিজিজ তো আমি পাইনি, তার টিএসআই কাটে উত্তর নাই। কারণ আমি জানি একটা তো উত্তর পাবো না, আমি এটাই পেয়ে গেলাম এ নাম্বারে, যেটাতে আমার কোনো উত্তর নাই। এখন আসি আমি পরেরটা। পরেরটা যদি আমরা দেখি ই নাম্বারটা হচ্ছে সার্ভে স্কাউট। তো একে খুঁজতে হবে আমার। এখন সার্ভে স্কাউট এই লাইনটি একটু পড়ি, দেখি আমার এখানে নেগেটিভ নাকি পজিটিভ অ্যাপ্রোচ দিচ্ছে, সেটাকে একটু বুঝতে হবে। Another approach that might hold a high amount of low use would is a scout with the many pests and pathogens, রোগ জীবাণুর কথা কিন্তু ক্লিয়ারলি বলছে। আচ্ছা, ভিজিটিং ইন ফরেস্ট ইনক্লুডিং, এই রোগ জীবাণুর নামগুলো ক্লিয়ারলি এখানে বলার চেষ্টা করতেছে। এই তো রোগ জীবাণু, তার মানে রোগ জীবাণু থাকার মানে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকার মানে কি হইতেছে, আমার এখানে নেগেটিভ একটা ভাইব দিতে পারে। তো এরপরে দেখি দিস টাইপ অফ ট্রিজ রিডিউস দা, এখানে বলছে নাম্বার অফ সিক ট্রিজ। দেখেন এই লাইনটা আমি কিন্তু আর কিছু পড়লাম না, এখানে দেখা যাইতেছে ওরকম কোনো ওয়ার্ড কিন্তু নাই যেটা দিয়ে আসলে এখানে পুরোটাই বুঝলাম যে এই আমার বিভিন্ন ধরনের আমার সংক্রামক রোগ সৃষ্টি করা বিভিন্ন ধরনের আমার হচ্ছে ফরেস্টের মধ্যে যে পোকামাকড় গুলা, পেস্ট পরজীবী গুলা ঘুরতেছে তাদের কথা বলছে। তো আমার এখন বুঝতে হবে যে এই লাইনে তো এটাই বুঝাইলো, তো পরের লাইনটা একটু পরে দেখি। পরের লাইনে দেখলাম ক্লিয়ারলি সিক্রেস, এটা হচ্ছে রিডিউস করা হচ্ছে। সিক্রেস ওয়ান কাইন্ড অফ ডিজিজ এর সিনোনিম, দ্যাটস ইট, এটাও নেগেটিভ ভাইব। তো আমরা উত্তর পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে কোনটা পেয়ে যাচ্ছি, 19 নম্বরের সাথে আমরা পেয়ে যাচ্ছি বি নাম্বারের উত্তর, একমাত্র নেগেটিভ ভাইব। তাহলে 19-এ যদি আমরা বি পেয়ে যাই, এখন চোখ বন্ধ করে আমি উত্তর জানি যে এই আমরা শেল্টার রুট কার্ড একটাতে আছে দুইটা উত্তর, তাহলে এই দুইটাতেই হবে সি, চোখ বন্ধ করে। তাহলে দেখেন আমি একটা উত্তর করছি, সাথে দুইটা উত্তর ফ্রি পেয়েছি। এই যে অ্যানালাইসটা, এইটাই আইএলটিএস এর ভালো যারা করে, ভালো ব্যান্ড স্কোর পায় 8+ তারা করতে পারে। তো আপনাকে এই ধরনের টেকনিকই শিখতে হবে, ক্যামব্রিজকে কিভাবে আসলে গোল খাওয়ানো যায়, ক্যামব্রিজকে কিভাবে আসলে ওর স্ট্যান্ডার্ডটা বোঝা যায়, ক্যামব্রিজ থেকে ওর কিভাবে অ্যানালাইজ করতে হয়, কিভাবে আসলে শর্টকাটে অ্যান্সার বের করতে হয়, এই টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শিখতে হবে। যদি এইটা আপনারা না শিখতে পারেন, এগুলো যদি অ্যানালাইজ করা ঠিক মতো না বুঝতে পারেন, যদি এখন আপনি কি করেন, এখন আপনি যদি এই পুরোটাই পড়েন, পরের দুইটা পরে অ্যান্সার বের করতে চান, তাহলে আপনার কিন্তু একটা লং টাইম সময় লাগবে বলে। কিন্তু আপনি এখন তো বুঝতেই পারতেছেন এইটা তো উত্তর নাই, আর এটাতে একটা উত্তরই শুধু পাইছেন, আর তো কোনোটা পান নাই। দেখেন এটাও পান নাই, এটাও পান নাই, তাহলে সি নাম্বারের সাথে এই দুইটাই হবে। এবং আপনার এখান থেকে উত্তর বের করলে আপনি খুব দ্রুত অ্যানালাইজ করে উত্তর বের করতে পারবেন। এইরকম বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স আসলে শিখা এবং সেটাকে অ্যানালাইজ করা, কোন মেথডে সলভ করলে খুব দ্রুত অ্যান্সার বের করবেন এবং 100% রাইট অ্যান্সার বের করবেন, নিজেকে চিনতে হবে এনবিটা আসলে কি কাজে ইউজ করছে, প্রশ্নটাকে বুঝতে হবে, প্রশ্নকে অ্যানালাইজ করতে হবে এবং সলভের সকল নিয়ম কানুনের সঠিক ওয়েতে গেদার করতে হবে। তাহলেই একমাত্র আইএলটিএস এর ক্ষেত্রে ভালো একটা আউটপুট আপনি আনতে পারবেন এবং সেইটা থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি বহন করতে